जपो नारायण नारायण हरि हरि भजो नारायण नारायण हरि हरि। এই দৃশ্য ভুলবার নয়, যা দেখছি কল্পনাতেও কোনোদিন আনতে পারিনি। तेरी लीला सबसे न्यारी न्यारी हरि हरि। श्रीमन्नारायण नारायण। সৌভাগ্য না হলে এইসব দৃশ্য চোখের সামনে আসে না। ওই মন্দির, মন্দির দেখতে পাচ্ছেন? মন্দিরের এইগুলো সাদা হয়ে আছে। এই মন্দির স্নোফলটা এখন কম, তাই ভালোভাবে ছবি নেওয়া যাচ্ছে। बोलो नारायण नारायण हरि हरि। भजमन नारायण नारायण हरि हरि। जय जय नारायण नारायण हरि हरि। বাস স্ট্যান্ডের শেডের উপরে, বরফের বাস স্ট্যান্ডের শেডের উপরে দেখুন। तेरी लीला सबसे न्यारी न्यारी हरि हरि। श्रीमन्नारायण नारायण हरि हरि। এই দৃশ্য ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেখে আমরা সকলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। খুব কাছেই মন্দির, ঋষিগঙ্গা ও অলকানন্দার সঙ্গম এই পুণ্যতম মন্দির তীর্থ বদ্রীনাথ। ছোট শহরে ঢুকতে গেছে এগুলি। এখানে পুলিও পাওয়া যায় এখন মাল বয়ে দেওয়ার জন্য। আমাদের গেস্ট হাউসের ঠিক উল্টো দিকে এবং মন্দিরের একটু বাঁ দিকে কুইন অফ গড়ওয়াল নীলকণ্ঠ পাহাড়। মন্দিরের দুপাশে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে নর ও নারায়ণ নামে দুই পর্বত। প্রবাদ, মহাভারতের কৃষ্ণ ও অর্জুন পূর্বজন্মে নারায়ণ ও নরঋষি রূপে তপস্যাকে অলকানন্দা। সবাই অলকানন্দার জল স্পর্শ করে পূর্ণ অর্জন করে। এই অলকানন্দার পাড়েই গড়ে উঠেছে বড় বড় সব ধর্মশালা। ভারত সেবাশ্রম সংঘের নূতন গেস্ট হাউস দেখতে পাচ্ছে। সবচেয়ে উঁচুতে এই একখানা সাধু বাবার মন্দির তৈরি হয়েছে, সেটাও শোনা হচ্ছে বাঙালি বাবা।
চেষ্টা করব ওখানে যেতে। পূজা অর্চনাদি সেরে আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম মানাগ্রামের দিকে। এই মানাগ্রাম তিব্বতের পথে ভারতীয় শেষ গ্রাম মানাগ্রাম। 4400 বছরেরও বেশি পূর্বে সমগ্র বেদ সম্পাদনা করেন ব্যাসদেব এই মানার ব্যাস গুহাতে। তাই মূর্তিও হয়েছে ব্যাসদেবের। আশেপাশে স্টেনোগ্রাফার গণেশের গুহা রয়েছে, পাষাণ দেবী মাতার মন্দির রয়েছে, মহাপ্রস্থানের পথে দ্রৌপদীর সরস্বতী নদী পেরোবার জন্য ভীমে গাড়া পাথরের ভীমকুলও রয়েছে। তোমরা আস্তে আস্তে সব দেখতে পাবে। এই হচ্ছে ব্যাসদেবের গুফা, এই ব্যাসদেব মন্দির। এই মন্দিরের ভেতরে মূর্তি গড়া হয়েছে। সব কিছু ঘুরে দেখার পর আমরা গাড়ি নিয়ে আবার ফিরে চললাম আমাদের গেস্ট হাউস। রোদ বৃষ্টি থেকে ভক্তদের বাঁচাবার জন্য ভক্তদের মাথার উপরে ছাউনি তৈরি হয়েছে। আর এই পথ ধরেই আমি এগিয়ে চলব বসুধারার দিকে, ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি শ্রী সত্যময়ানন্দজি মহারাজকে সাথে নিয়ে। রিভার বেড দিয়ে আমরা হেঁটে চলেছি। ওই দূরে দেখা যাচ্ছে কাঠের ব্রিজ, ওই কাঠের ব্রিজ দিয়ে গিয়ে ওই রাস্তা দেখা যাচ্ছে, ওখান দিয়ে গিয়ে আমরা ভীমপুলের এখানে গিয়ে উঠব। ওখান দিয়ে আবার এই সিধে এটা তোমরা যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেশবপ্রয়াগ, অলকানন্দা আর সরস্বতী সঙ্গম। এই সঙ্গমের পরেই সরস্বতী নদী যুক্ত হয়ে গেছে, অলকানন্দা বয়ে চলেছে। ভীমকুলের কাছে সরস্বতী নদীর উদ্গম, পরে আমরা যাব সেই দিকে, তখন এটা হচ্ছে কেশবপ্রয়াগ। এই কেশবপ্রয়াগের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি ভীমপুলের দিকে বসুধারার পথে। আমরা প্রায় ভীমপুলের কাছাকাছি এসে গেছি। এই যে বিশালাকার পাথরটি দেখতে পাচ্ছ, এটি আসলে ভীমপুল। দ্রৌপদী এবং তার অন্য ভাইদের স্বর্গের পথে রাস্তা তৈরি করে দেওয়ার জন্য এই পাথরটি ফেলে দুই পর্বতের কে সংযোগ করে দেয়। যদিও দ্রৌপদী এ পথে আর বেশি দূর এগোতে পারেননি, এখানেই সলিল সমাধি ঘটে দ্রৌপদীর। এই দেখতে পাচ্ছ সরস্বতী নদীর উৎসস্থল। এইখান থেকে সরস্বতী নদী উৎপত্তি ঘটে কিছুটা এগিয়ে অলকানন্দার সাথে মিলে সঙ্গম, সেই সঙ্গমের নাম হচ্ছে কেশবপ্রয়াগ। আমার সাথে সত্যময়ানন্দ মহারাজ আমাকে হাত ধরে ধরে নিয়ে চলেছেন বসুধারার পথে। এই পথ ধরেই আমাকে এগিয়ে যেতে হবে বসুধারার দিকে। ঠিক তার এ পথ ধরেই যুধিষ্ঠির তার 4 ভাইকে সঙ্গে নিয়ে স্বর্গের দিকে এগিয়ে গেছেন।
পেছনের দিকে তাকিয়ে ওই মানা গ্রামকে দেখা যাচ্ছে। আমরা অনেক দূর এগিয়ে এসেছি বসুধারা ফলসের দিকে। খুব কষ্টসাধ্য পথ, রাস্তা বলতে কিছুই নেই, প্রাকৃতিক দৃশ্য আমি দেখাচ্ছি, আমি যা দেখছি তোমাদের। আমরা কাছাকাছি পৌঁছে গেছি বসুধারা ফলসের। এই বসুধারা ফলস তোমরা দেখতে পাচ্ছ। প্রবাদ, বশিষ্ঠ মুনির অভিশাপ মোচনের তরে দক্ষ কন্যা বসুর 8 পুত্র অষ্টবসু 30,000 বছর তপস্যা করেন এখানে। তপস্যায় তুষ্ট গঙ্গা বসুধারা রূপে 8 ধারায় নেমে আসেন। কথিত আছে, পাপীদের গায়ে বসুধারার জল পড়ে না। পাহাড় কেটে পায়ে চলার সরু পথ যথেষ্ট দুর্গম। দূর থেকে দেখতে পাচ্ছ এক অদ্ভুত ধারায় এই বসুধারার জল নিচে পড়ছে। আমরা জানি উপর থেকে যদি কোনো জিনিস নিচের দিকে ধেয়ে আসে তা সিধে পথে নেমে আসে, কিন্তু এই যে বসুধারার জল উপর থেকে নিচে নামছে, এ সিধে পথে নিচে পড়ছে না, এ বাদিকে হেলে যাচ্ছে এবং হেলে গিয়ে পাহাড়ের গাতেই এই ফলসের জল পড়ছে। আমি যখন ছবি তুলছি তখন বসুধারা ফলসের জলের ধারার একেবারে সিধে সিধে নিচে শুয়ে তবে আমাকে ফটো তুলতে হচ্ছে, কিন্তু ক্যামেরাতে কোনো এক বিন্দু জল স্পর্শ করছে না। জল স্পর্শ করা সম্ভবও না, কারণ জলটা প্রায় 30 ডিগ্রি বাদিকে বেঁকে গেছে। বেঁকে দেখো এই পাহাড়ের গাতেই জলটা পড়ছে। সুতরাং কোনো পাপী হোক আর পুণ্যাত্মা হোক, কারো গায়ে জলটা পড়া সম্ভব নয়। এর সাইন্টিফিক কি রিজন আছে বাদিকে বেঁকে যাওয়ার, আমার পক্ষে বলা সম্ভব নয়। কেউ হয়তো বলবে হাওয়ার জন্য বাদিকে বেঁকে গেছে, কিন্তু হাওয়ার জন্য কন্টিনিউয়াস হাওয়া, এটা তো প্রায় অসম্ভব ব্যাপার। আর এত জোরে হাওয়া এখানে নেই যে সম্পূর্ণ জলটাকে বাদিকে, দেখো ঠিক সিধে সিধি যেখানে মহারাজরা বসে আছেন, আমি এখানে বসেই ফটো নিয়েছি কিছুক্ষণ আগে এই বসুধারা ফলসে। এরপরে আমিও এখানে বসবো। কতটা বাদিকে সরে গেছে এটা এবার দেখো। মোর দেন 50% জল ভেপার হয়ে যাচ্ছে। বাকি যেটা নিচে পড়ছে সেটাও এসে সেই পাহাড়ের গাতেই পড়ছে। পাহাড়ের গাটাও এরকমভাবে হেলানো, সুতরাং বাইরে কারো গায়ে এসে জলটা পড়বে এটা একেবারেই অবাস্তব ব্যাপার। আর এই রকম যখন সমস্ত ঘটনার আলোচনা চলছে আমাদের মাঝখানে, ছবি তোলাও শেষ, ক্যামেরা বন্ধ করে যখন একটু বসে ভাবনা চিন্তা চলছে কেন এটা হচ্ছে কেন হচ্ছে না, ঠিক তখনই সমস্ত কথা মিথ্যে করে বেশ কয়েকবার বসুধারার জল আমাদেরকে স্পর্শ করে গেছে। এতে কি প্রমাণ হয় আমি জানি না, পাপাত্মা না পুণ্যাত্মা আমার জানা নেই,
তবে বেশ কয়েকবার জলের ধারা আমাদের তিনজনকে স্পর্শ করেছে এবং এতে আমরা মোটামুটি আনন্দিত। কিন্তু যখন ক্যামেরায় ফটো তুলছিলাম তখন যদি ক্যামেরাতে জল এসে পড়তো তাতে কিন্তু একটু অসুবিধায় পড়ে যেতাম। যাই হোক, কোনো অঘটন ঘটেনি। এইভাবে দেখছো যে পাহাড়ের গাতে এসে জলটা পড়ছে, বাইরে এসে পড়ছে না। বাইরে এসে পড়লে হয়তো কারো গায়ে বা কেউ স্নান করতে পারতো, কিছু করতে পারতো, কিন্তু তা হচ্ছে না। পাহাড়টার টপটা ভেতর দিকে হেলানো, সেই জন্য জলটা যখন পড়ছে এসে পাহাড়ের গাতেই পড়ছে। পাহাড়ের আশেপাশের বসুধারা ফলসের আশেপাশের দৃশ্য দেখো, সব জায়গারই দৃশ্য এত সুন্দর যে পথের ক্লান্তিকে ভুলিয়ে দেয়। এই জায়গাটা ঠিক বসুধারা ফলসের বিপরীত দিকে, মানে পশ্চিম দিকে। আমি আস্তে আস্তে সেই মানাগ্রাম, যেদিক থেকে আমরা এসেছি সেই মানাগ্রামে দাঁড়িয়ে এই দৃশ্য কিন্তু দেখা যায় না। মানাগ্রামে দাঁড়িয়ে এই বরফের চূড়া দেখা যায় না, কিন্তু আমরা এখন ওখান থেকে ধীরে ধীরে অনেক উঁচুতে উঠে এসেছি। তাই আমরা এই বরফ শীর্ষগুলো বসুধারা থেকে ফিরে তার পরের দিন আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম চরণ পদুকা দর্শনে নীলকণ্ঠ পর্বতের দিকে। দেখে যতটা সহজ মনে হয় ঠিক ততটা সহজ নয় পথ। প্রচণ্ড চড়াই, পাহাড়ের প্রত্যেকটা জায়গার দুর্গমতা প্রথম থেকে ধরা যায় না। এই উপর থেকে নীলকণ্ঠ পর্বতের ওই দিক থেকে ঋষিগঙ্গা নেমে আসছে নিচের দিকে। আমরা সিধে, একেবারে সিধে ঋষিগঙ্গার পাশ দিয়ে আমরা উপর দিকে উঠে আসছি চরণ পদুকা দর্শনে। শুধু দেখতে পাই দূর থেকে মহারাজ সত্যমানন্দজি মহারাজ নারায়ণের চরণ পাদুকা গুম্ফা। এই চরণ পাদুকা দর্শন করে আশেপাশে সমস্ত জিনিসগুলিকে একটা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা চলছে বা চলেছে। এই গুহাতেই
ওই পাগলা সাধু বাবা বাস করেন। কিভাবে বাস করেন এ সত্যি ভাবতে অবাক লাগে। সমস্ত পোকা মশা মাছি, ভেতরে ঢুকতে পারলাম না এই পোকামাকড়ের জন্য। যাই হোক, কীভাবে বাস করেন ওই জানে। মমতা ব্যানার্জির ছেলে বলে পরিচয় দিচ্ছে সবাইকে। এই সমস্ত কাহিনী শুনে আমরা নীলকণ্ঠ পর্বতের দিকে খুবই ধীর পদে এগিয়ে যাচ্ছি। ইচ্ছে আছে নীলকণ্ঠ পর্বতকে স্পর্শ করার, জানি না সৌভাগ্য ঘটবে কিনা, কারণ বিপরীত দিক থেকে যে সমস্ত গ্রামবাসীরা এগিয়ে আসছে তারা ভরসা দিচ্ছে না, কারণ অক্সিজেনের খুবই অভাব। তারা বলছে এখানে যাওয়া খুবই দুষ্কর। তবুও সাহসে ভর করে আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি। আমার সাথে ভারত সেবাশ্রম সংঘেরই এক কর্মী সন্ন্যাসী, উনি বসে কিছুক্ষণ ধ্যান করে নিচ্ছেন, বিশ্রামও হচ্ছে। আমরা এগিয়ে চলেছি সাহসে ভর করে। এটা হচ্ছে নারায়ণ পর্বত। পেছন দিকে তাকিয়ে দেখা যে পথ দিয়ে আমরা চলে এসেছি।